স্বাগতম জেডএসআরএম ইনসাইড পলিটিক্সে। আজকে গণ অভ্যুত্থানের 2 মাস। গণ অভ্যুত্থানের 2 মাস মানে হলো ঠিক আজ থেকে 2 মাস আগে 5ই আগস্ট অভ্যুত্থানে যারা ছিলেন, যে ছাত্র জনতা এটিকে নাম দিয়েছিল যে 36 জুলাই, সেই 36 জুলাইয়ের পরে 2 মাস গেল। 2 মাস পরে আমরা গণ অভ্যুত্থানের 2 মাস এই বিষয়ে এই আজকের ইনসাইড পলিটিক্স, জেডএসআরএম ইনসাইড পলিটিক্স করতে চাই। আমাদের সঙ্গে রয়েছে দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন, আপনারা চেনেন সেই গণ অভ্যুত্থানের দিনগুলোতে যাকে দেখেছেন, অধ্যাপক ডক্টর তানজিম উদ্দিন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমরা সরাসরি যদি চলে যাই আলোচনায়, আমি আসলে বিষয় আমরা গণ অভ্যুত্থানের 2 মাস বলছি, কিন্তু আমি একদমই প্রথমেই আপনার কাছে বলা যায় স্ট্রেইট একটা ব্যক্তিগত প্রশ্নেই চলে যাই। আপনি শিক্ষক, আপনি গত 15 বছর যাবত দেখেছেন, এবং আপনার সহকর্মীরাই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে। সেই সহকর্মীদের মধ্যে আমরা খুব গুটি কয়েক শিক্ষককে দেখলাম এই অভ্যুত্থানের সময় ছাত্রদের পাশে দাঁড়াতে। আপনাকে দেখলাম ডিবি অফিসে যেতে, সেখানে গিয়ে ছাত্রদেরকে ছাড়িয়ে আনতে চাচ্ছেন। সেই সঙ্গে আরও বেশ কয়েকজন সহকর্মী আপনার সাথে গেলেন। আপনাকে দেখলাম শাহবাগে দাঁড়িয়ে থাকতে, আপনাকে বিভিন্ন জায়গায় দেখলাম। আপনার কেন মনে হলো যে এই সময় ছাত্রদের পাশে যাওয়া উচিত, যেখানে পুরো বাংলাদেশে যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় ছিল তার অনেক শিক্ষকই, অর্থাৎ আমরা যদি বলি 80-90 ভাগ শিক্ষকই, তাদের যাওয়াটা অযৌক্তিক ছিল না। কেউ ভয় তো ছিলই, সেই কারণে যায়নি। কিন্তু আপনি কেন গেলেন? প্রথম বিষয় হচ্ছে যে মানে আমি একা কাজগুলো করেছি বিষয়টা তেমন না। আমরা একটা সমবেত একটা প্রয়াস আমাদের ছিল। বিশেষ করে আমরা গত 10 বছর ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক নামের একটা প্ল্যাটফর্ম, এটা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম না, এটা শিক্ষকদের প্ল্যাটফর্ম, এবং বিভিন্ন মতাদর্শের মানুষ একসাথে আমরা সম্মিলিত হয়েছিলাম, বিশেষ করে নিপীড়ন, শিক্ষার্থীদের নিপীড়নের বিরুদ্ধে। এবং এই কাজটা আমরা অনেক আগে থেকেই করে আসছি। এবং আমি চাকরিতে বিশ্ববিদ্যালয়ে জয়েন করেছি 2004 সালে, এবং 2005 সালেও এরকম একটা ঘটনা ছিল। তখন ক্ষমতায় ছিল বিএনপি গভর্নমেন্ট, এবং সেই সময়ও শিক্ষার্থীরা যখন নিপীড়িত হয়েছিল আমরা দাঁড়িয়েছি কেউ কেউ। 2004 সালের কোন ঘটনা? 2005 সালের ঘটনা। এটা হচ্ছে একটা সড়ক দুর্ঘটনা, একটা শিক্ষার্থী মারা গেছিল, এবং চারুকলায় তখন সেই সময়কার মাননীয় যিনি উপাচার্য ছিলেন তাকে স্টুডেন্টরা ঘিরে রেখেছিল। এরকম সেই সময় কেউ কেউ এটার প্রতিবাদে মিছিল করছিল। তখন যারা ক্ষমতাসীন ছিল তারা সেই মিছিলের উপর আক্রমণ করেছিল। এটা মে মাসের ঘটনা 2005 সালের। এবং সে আক্রমণের শিকার হয়ে আমি যখন ক্লাসরুমে যাচ্ছিলাম, তা আমাদের ক্লাস তো তখন কলাভবনে হতো, বিশেষ করে আমাদের যে শিক্ষকদের লাউঞ্জ, সে লাউঞ্জ থেকে যখন বের হচ্ছিলাম, বের হওয়ার পর দেখলাম যে ওই যে ধাওয়া দিয়েছে, ধাওয়া দেওয়ার পর কোনো একটা স্টুডেন্ট পড়ে গেছে, এবং সেটা আমাদের লাউঞ্জের কাছাকাছি, মানে বাইরের দিকে। তো তখন 4-5 জন মানে স্টুডেন্ট কিনা এটা আসলে বোঝার উপায় ছিল না, তাকে মারধর করছিল মাটিতে ফেলে দিয়ে। তো তখন তাকে রক্ষার জন্য শিক্ষক হিসেবে এটা খুব স্বাভাবিক দায়িত্ব শিক্ষার্থীর সুরক্ষা নিশ্চিত করা। এবং বিশেষ করে শিক্ষার্থীদের মূল জায়গাটা হচ্ছে ক্লাসরুম, শিক্ষকের মূল জায়গাটা হচ্ছে ক্লাসরুম, এবং ক্লাসরুমে তো আমাদের যেতেই হয়। ক্লাসরুমে যেতে হলে শিক্ষার্থীদের মুখোমুখি হতে হয়। এখন আমরা যারা সামাজিক বিজ্ঞান চর্চা, জ্ঞানের চর্চা করি, সেখানে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে নৈতিকতা এবং ন্যায্যতার প্রশ্ন। এখন নৈতিকতার ন্যায্যতার প্রশ্ন যখন গুরুত্বপূর্ণ, সেটা আমাদের ব্যক্তিগত পর্যায়ের চর্চার বিষয়টা গুরুত্বপূর্ণ থাকে। এবং ক্লাসরুমে যখন আমি মুখোমুখি হচ্ছি, তখন কিন্তু এটাও খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় যে আমি আসলে যা বলছি সেটা আমি প্রতিদিন চর্চা করি কিনা আমার প্রাত্যহিক জীবনে। তো যার ফলে এই ঘটনাটা এই জন্য বলছি যে তখন যে আমরা গেলাম, মানে আমি গেলাম সেই তাগিদ থেকে গেলাম যে একজন শিক্ষক হিসেবে শিক্ষার্থীকে সুরক্ষা দিতে পারছি। আমি পিথাগোরাসের সূত্রে a + b² এটা তো অঙ্কেই দরকার। আমার
মানে যাপিত জীবনের প্রয়োজন নাই। তো যিনি ভিসি ছিলেন ঢাকা ইউনিভার্সিটির, তিনি তো শিক্ষার্থীদের পাশে দাঁড়াননি। তার থিওরি তিনি ক্লাসে পড়ান, সেই থিওরি যে রাজপথে অ্যাপ্লাই করতে হবে এমন তো কোনো যৌক্তিকতা নাই, বা তাকে তো এমন কোনো কথা বলেনি যে এটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে তো শিক্ষকতার পেশায় আসার ওনার দরকার নেই, কারণ শিক্ষকতা, আমরা শিক্ষক শুধু a+b² নিয়ে বোর্ডে পড়াবেন, এটা নিয়ে শিক্ষক না। কিন্তু আমার বোর্ডের পড়ানোটা কখন গ্রহণযোগ্য হবে, যখন আমার নৈতিক মান, বিশেষ করে আমরা যদি ইস্টের শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক দেখি, তার নৈতিক মানটাও খুব গুরুত্বপূর্ণ। আমার পড়াটা তার কাছে গ্রহণযোগ্য হবে, কিংবা আমার পড়াটা সে অনেক আগ্রহ নিয়ে পড়বে যখন শিক্ষার্থী শিক্ষকের সম্পর্কের ক্ষেত্রে সেই নৈতিক মানটা নিশ্চিত করা যাবে, সেই মূল্যবোধের চর্চাটা নিশ্চিত করা যাবে। সেটা না থাকলে এটা একটা খুব মেকানিক্যাল সম্পর্ক হয়, যে একটা শিক্ষকের শুধু a+b² এটা কি, এইটুকু না। শিক্ষক কিন্তু আমাদের ইস্টের ক্ষেত্রে গুরু, এবং গুরুর মূল্যবোধের চর্চা না থাকলে শিক্ষার্থী। আপনার সেই সহকর্মীদের কি বলবেন যারা যখন এই যে এইভাবে ছাত্রদের উপর আক্রমণ করা হয়েছে, একটি সরকারের বাহিনী, পুলিশ এবং তাদের ছাত্র সংগঠন, ছাত্রলীগের যদি বলি, এরপরও যারা বসেছিলেন এবং আপনারা একটা আন্দোলনে ছিলেন, সেই আন্দোলনটি বন্ধ হয়ে গেল, এবং আপনাদের ঢাকা ইউনিভার্সিটির যারা প্রশাসনিকভাবে শিক্ষকের দায়িত্ব পালন, প্রশাসনে যারা দায়িত্ব পালন করছিলেন, তারা উপরন্তু এই ছাত্রলীগের সাথেই কথা বলে তারাও সেই তাদের পক্ষই নিল। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, একমাত্র খুলনা বিশ্ববিদ্যালয় ছাড়া আর সব ভিসিরাই কেউ বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিলেন, কেউ ইউজিসি থেকে বন্ধ করে দিচ্ছেন, কেউ শিক্ষার্থীদেরকে চলে যেতে বলছেন যখন ছাত্রলীগ। এই মুহূর্তে সেই শিক্ষকরা কি করলেন আসলে? তাদের জায়গাটা কি? নৈতিকতা কি শুধুমাত্র আপনিই বোঝেন, তারা বোঝে না? এটা তো আসলে শুধু শিক্ষকতার বিষয় না, এটা তো পুরো সামাজিক পরিসরে তো একই প্রবণতা ছিল। সেটা গণমাধ্যম হোক, সেটা অন্য কোনো প্রতিষ্ঠান হোক, কিংবা শিক্ষা প্রতিষ্ঠান হোক। এটা কারণটা হচ্ছে সরকার কিংবা রাষ্ট্র পর্যায়ে মূল্যবোধ নৈতিকতার চর্চা ছিল না, ছিল মিথ্যার চর্চা, ছিল অন্য কথায় মানে কথার ফুলঝুরি, যেটা হচ্ছে বাস্তবের সাথে কোনো সম্পর্ক ছিল না। এবং মূল যে ঝামেলাটা কোথায়, যখন একটা সরকার ব্যবস্থা নৈতিকতা না থাকে, সে ন্যায্যতার চর্চা করে না, এবং ন্যায্যতার চর্চা না করলে খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় তার যে, বিশেষ করে তার একটা প্রবণতা থাকে সবসময় আনুগত্যকে প্রাধান্য দেওয়া, যে তার প্রতি যিনি সরকার প্রধান হচ্ছেন তার প্রতি অন্যদের আনুগত্যটা কি, এবং শুধুমাত্র আনুগত্যের নিরিখেই সবকিছু বিবেচনা করা। এবং শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে বিশ্ববিদ্যালয়গুলো যে কোনো রাজনৈতিক পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং এটা আমাদের ইতিহাসের সাথে খুবই শক্তিশালীভাবে এটা হচ্ছে সংশ্লিষ্ট। যার ফলে যেই সরকার আসুক, তাদের প্রথম চেষ্টাটা থাকে এই বিশ্ববিদ্যালয়গুলোর উপর কিভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হয়, এবং এই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে গিয়ে রাজনৈতিক আনুগত্যকে জানতে চাই। আপনি ক্লাসে পড়ান যেটি, সেটি আন্তর্জাতিক সম্পর্ক। সেই আন্তর্জাতিক সম্পর্কে অনেকের ধারণা এটি কিন্তু যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশের ষড়যন্ত্র ছিল এই আন্দোলনের, এবং এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার কথাটার অথেন্টিসিটি নাই, কিন্তু আমরা শুনেছি সে এক জায়গায় ভারতে চলে যাওয়ার পরে সেখান থেকে বলেছেন যে এই আন্দোলনের পেছনে আসলে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা থাকে। আপনারা কি সেই যুক্তরাষ্ট্রের ক্রিয়ানক হিসেবে কাজ করেছিলেন নাকি আন্দোলনে? এরকমটা যদি হতো তাহলে তো বোধহয় আমরা এই আন্তর্জাতিক সম্পর্ক আপনি ভালো বোঝেন। আমি আসছি সেই আলোচনায় আসছি। মূল বিষয়টা হচ্ছে যে এরকম অনেক আলোচনায় অনেকভাবে আসতে পারে। এখন যিনি প্রধানমন্ত্রী ছিলেন এর আগে, উনি আশ্রয়টা কোথায় নিয়েছেন? ভারতে। তার মানে বাংলাদেশের যত অপশাসন হয়েছে, একেবারে নির্বাচন থেকে শুরু করে লুটতরাজ, দুর্নীতি, হত্যাযজ্ঞ, গুম খুন, তাহলে নিশ্চয়ই ভারতের আশ্রয় প্রশ্রয়ে কিংবা তাদের সমর্থন পেয়ে কাজগুলো করেছে, এই কথা তো বলাই যায়। কারণ এত কিছুর পরে দিনের শেষে উনি ভারতে আশ্রয় নিচ্ছেন, অন্য কোথাও না। এখন সবকিছুকে আসলে আমি এটা বলছি ওনার কথার প্রেক্ষিতে, সবকিছুকে যদি আমরা শুধু সহজ তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করি, এটা হচ্ছে নিজের ব্যর্থতা ঢাকার চেষ্টা করা। আর বৈষম্য বিরোধী আন্দোলনের যদি বৈশিষ্ট্যটা আমরা দেখি, যে এই আন্দোলনের সেই পোটেনশিয়ালটা ছিল কিনা একটা সরকারের পতন ঘটানো 2 মাসের মাথায়, এই আন্দোলন কিন্তু সেই পোটেনশিয়ালটা নিয়ে তৈরি হয়নি। কিংবা এই আন্দোলনকে ঘিরে একটা গোয়েন্দা সংস্থা কাকে আসলে টার্গেট করবে, কাকে মনে করবে একটা পোটেনশিয়াল ফোর্স গভর্নমেন্ট চেঞ্জ করার জন্য, যার মধ্যে ওই ধরনের উপাদানগুলো থাকবে,
কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের যদি বৈশিষ্ট্য দেখি, সেটার কোনো নেতৃত্ব নাই, কোনো রাজনৈতিক দলের ব্যানারে এটা হচ্ছে না, এবং একটা সাধারণ একটা দাবির প্রেক্ষিতে, সেটা হচ্ছে কোটা সংস্কার আন্দোলন। এবং সেই প্রেক্ষিতে যদি চিন্তা করি, তাহলে সরকার পরিবর্তনের পোটেনশিয়ালটা কিন্তু তাদের ওই অর্থে ছিল না। কিন্তু যেটা খুব গুরুত্বপূর্ণ, সরকার যত নৃশংস হয়েছে, তাদের পোটেনশিয়াল সরকার পরিবর্তনের বেড়েছে। সরকার নৃশংস হয়েছে, মানুষ সম্পৃক্ত হয়েছে, যত নৃশংস হয়েছে তত বেশি সম্পৃক্ত হয়েছে, এবং এই সম্পৃক্ততা, সাধারণ মানুষের সম্পৃক্ততার মধ্য দিয়েই কিন্তু আসলে সরকার পতনের পোটেনশিয়ালটা তৈরি হয়েছে। এটা কি কোনো ওই যে মেটিকুলাস স্ট্রাকচার, এই জাতীয় কিছু, বেশ কিছু কথা আমরা, এটা অনেক কথাই বলতে পারেন, কিন্তু আমার কাছে অন্তত পক্ষে এই আন্দোলনের সাথে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ যে আমাদের যে অভিজ্ঞতা, তাতে এটা মনে হয়নি যে কোনো গোয়েন্দা সংস্থা এই আন্দোলনটাকে লালন করেছে, কোনো দেশের গোয়েন্দা সংস্থা। যার ফলে এটাকে নিজের ব্যর্থতা ঢাকার জন্য ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে দেখা যায়, কিন্তু এই ব্যর্থতা ঢাকতে গিয়েই তো এই সংকটটা তৈরি হয়েছে, যে আপনার যে বাস্তবতাটা বিরাজ করছে, সেই বাস্তবতাটাকে আপনি বিবেচনা না নিয়ে সবাই রাজাকার, সবকিছু ষড়যন্ত্র দিয়ে বোঝা, এবং সবকিছু ষড়যন্ত্র দিয়ে বোঝার মধ্য দিয়ে কিন্তু আপনি অনেক বেশি নৃশংস হয়েছেন। মানুষকে আপনি হত্যা করেছেন হেলিকপ্টার দিয়ে, মানুষকে আপনি হত্যা করেছেন আপনার ছাত্র সংগঠন, আপনার যুব সংগঠন, তাদের সন্ত্রাসী যারা আছে তাদেরকে ব্যবহার করে। তো এরকম একটা পরিস্থিতি সবার মধ্যে কিন্তু একটা সংহতি তৈরি করেছিল, এবং মানুষ এত অনিরাপদ হয়ে গেছিল যে ঘরের মধ্যে যিনি আছেন, যেই বাচ্চাটা, যে কিশোরটা আছে ছাদের মধ্যে খেলছে, কেউ নিরাপদ ছিল না, এবং মানুষ তার প্রাণ বাঁচানোর তাগিদে কিন্তু একতাবদ্ধ হয়েছে, জানালায় দাঁড়িয়েছে, একেবারে সংহতিটা তৈরি হয়েছে, এবং এই সংহতিটাই কিন্তু শেষ পর্যন্ত পতনটা এনেছে। এবং সবচেয়ে বড় ব্যাপার, আমরা কি কখনো ভেবেছি, এই যে বিশেষ করে একসময় মনে হচ্ছিল আন্দোলনটাকে বোধহয় করায়ত্ত করে নিতে পেরেছে, কিন্তু ওর মধ্যে প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেমেয়েরা, শিক্ষকরা দাঁড়িয়ে গেলেন, আন্দোলনের মধ্যে সম্পৃক্ত হলেন। এটা কি কোনো গোয়েন্দা সংস্থা প্রেডিক্ট করেছিল? তার মানে অনেক আনপ্রেডিক্টেবল ঘটনার মধ্যে দিয়ে ঘটেছে, যেটা কোনো গোয়েন্দা সংস্থার বিবেচনার মধ্যেই ছিল না। এটা যদি ওভাবে কোনো গোয়েন্দা সংস্থা, বিদেশি কোনো গোয়েন্দা সংস্থাদের মানে লালিত হতো, তাহলে এই প্রেডিকশনগুলো কিন্তু থাকতো, কিন্তু এগুলা কিন্তু কেউ প্রেডিক্ট করতে পারেনি। যার ফলে একটা মোমেন্টাম তৈরি হয়েছিল, যে মোমেন্টামের মধ্যে দিয়ে সরকার পতনের পোটেনশিয়ালটা শক্তিশালী হয়েছে। কিন্তু এটা মানতে হবে, সরকার যত নৃশংস হয়েছে, মানুষের মধ্যে ওই তাগিদটা, সরকার হটানোর তাগিদটা তত জোরালো হয়েছে, এবং এই নৃশংসতার জন্যই তাদের পতনটা নিশ্চিত হয়েছে। সো এটাকে শুধুমাত্র ওরকম ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে দেখলে পুরো আন্দোলনটার চরিত্র আসলে বোঝা যাবে না। ঠিক আছে, আমি আরেকটি বিষয় জানতে চাই মূল্যায়ন, যে কোটা সংস্কার, এটি ছিল হলো এক ধরনের একটি সাধারণ জিনিস যেটি চলছিল। কোটা সংস্কার এর আগের বারে যে প্রথম আন্দোলনে বাতিলও করা হয়েছিল, এবং সেটি আদালতের মাধ্যমে আসলো, এবং সরকার সেটি বলল যে তারা প্রধান বিচারপতির মাধ্যমে করবেন, এবং সেটি করলেন। কিন্তু সেই কোটা সংস্কারটি, এটা ঘুরে যে এক দফার আন্দোলনে চলে গেল, এবং এই যে সমন্বয়কদেরকে যে নির্যাতন, এই যে আপনারা তখন সরাসরি শিক্ষকের জায়গা থেকে আপনারা একদম এই আন্দোলনের মধ্যে, মানে যেটি হয় হলো যে আমাদের এটি ছিল একদমই অরাজনৈতিক নেতৃত্বহীন আন্দোলন, হয়তো বা রাজনৈতিক, মানে আমি দুঃখিত, অরাজনৈতিক নেতৃত্বের আন্দোলন। রাজনৈতিক নেতৃত্ব হয়তো বা পেছনে ছিল, আমরা জানি না, এটার কোনো ব্যাখ্যা নাই। কিন্তু এই যে অরাজনৈতিক নেতৃত্বের আন্দোলন, এবং সেখানে আপনারাই যদি বলি যে মোটামুটি ঢাকার এখানে যখন ছাত্ররা, সমন্বয়করা পুলিশের কাছে, ডিবির কার্যালয়ে, তখন আপনারা এক ধরনের নেতৃত্ব দিলেন। এই নেতৃত্বর জায়গাটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? যে একই ধরনের প্রশ্ন মনে হতে পারে, কিন্তু আমি জানতে চাচ্ছি যে এই নেতৃত্বের অবস্থান থেকে আপনারা কি ব্যাখ্যা করবেন, যে কেন দাঁড়ালেন? আপনারা সরকার পতন চেয়েছিলেন? আসলে একটা বড় বিষয় হচ্ছে, এটা খুবই স্বতঃস্ফূর্ত নেতৃত্ব বলবো না, আমি বলবো শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো। মানে আমি এটাকে নেতৃত্ব, এবং এই আন্দোলনের নেতৃত্বটাকে এভাবে চিহ্নিত করলে বিপদ, তাহলে কিন্তু বিভক্তি। কিন্তু এই আন্দোলনটা কিন্তু সমগ্র নির্যাতিত মানুষের আন্দোলন ছিল, সমগ্র নিপীড়িত মানুষের আন্দোলন ছিল, যার ফলে নেতৃত্ব বলার চাইতে আমাদের সম্পৃক্ততাটা অনেক বেশি শক্তিশালী হয়েছে। এবং মূল বিষয়টা ছিল, আমাদের সরকার পতন হবে কি হবে না, তার চেয়ে গুরুত্বপূর্ণ ছিল আমাদের শিক্ষার্থীদের সুরক্ষা, তাদের নিরাপত্তা, এবং যে উপায়ে তাদেরকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হলো, এবং যে উপায়ে এই যে তথাকথিত ভাতের হোটেল,
এবং হ্যাঁ, সেটা আসলে একেবারেই রাষ্ট্রের নাগরিক হিসেবে গ্রহণযোগ্য ছিল না, যার ফলে সরকার পতনের চাইতে গুরুত্বপূর্ণ ছিল, কিংবা পতনের বিষয়টা সেই মুহূর্ত পর্যন্ত মনে হয় না আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু গুরুত্বপূর্ণ ছিল যে কোনো পরিস্থিতিতে আমাদের শিক্ষার্থীদের সুরক্ষা নিরাপত্তা নিশ্চিত করা, এবং সেই জন্যই কিন্তু আমাদের যাওয়া। এবং বিশেষ করে তাদের যারা অভিভাবক, তাদের পক্ষ থেকেও কিন্তু একটা আকুতি ছিল তাদের নিরাপত্তার, এবং সেই নিরাপত্তা এবং এক ধরনের সমর্থন যে আমরা তোমাদের পাশে আছি, এবং এই সমর্থনটা আমার কাছে মনে হয় যে সমগ্র দেশব্যাপী কিন্তু একটা সাহস তৈরি সঞ্চার করতে সাহায্য করেছে। আমরা আসবো, আমি প্রশ্নটি বলে যাই। প্রশ্নটি হলো ঠিক এমন একটি আন্দোলন কিন্তু শ্রীলঙ্কাতে হয়েছিল, তবে শ্রীলঙ্কাতে আমরা দেখেছিলাম যে যিনি ক্ষমতায় ছিলেন তার ভাইকে ক্ষমতায় আসলো। সেই দিক দিয়ে আমাদের আন্দোলনের জায়গাটি অন্যরকম। আমাদের একটি অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে, সেই সরকার এখন কি করছে, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের পরিস্থিতি কি, এটি নিয়ে কথা বলবো। দর্শক, এই বিষয়গুলো নিয়ে আমরা প্রশ্ন জানবো অধ্যাপক ডক্টর তানজিমউদ্দিন খানের সাথে বিরতির পরে। স্বাগত আবারও। ডক্টর তানজিমউদ্দিন খান, আমরা যে কথা বলছিলাম যে এরকম একটি আন্দোলন আমরা কিছুদিন আগে শ্রীলঙ্কায় দেখেছিলাম। কাঠামোটি এরকমই ছিল যে শ্রীলঙ্কাতেও কিন্তু সেইভাবেই রাষ্ট্রে যিনি ছিলেন তিনি বেশ জনপ্রিয় রাজনীতিবিদ হিসেবেই ছিলেন, তারপর তাকে উৎখাত করে সাধারণ জনগণ, এবং তাদের ওইখানেও সরাসরি কোনো নেতৃত্ব ছিল না, রাজনৈতিক নেতৃত্ব ছিল না আন্দোলনে। ঠিক এই আন্দোলনটি হওয়ার পরে ঠিক এখন শ্রীলঙ্কা যে খুব বেশি ঘুরে দাঁড়াতে পেরেছে তা নয়, তবে আমাদের সাথে মৌলিক একটি পার্থক্য আছে। সেটি হলো যে আমরা সম্পূর্ণ অন্য রকমের একটি সরকার, যে সরকারটি অন্তর্বর্তীকালীন সরকার। আমি যতটুকু জানি যে স্বাধীনতার পরে বাংলাদেশে কোনোদিন অন্তর্বর্তীকালীন সরকার ছিল না, তবে অনেকে বলেন 91 সালে যে সরকারটি ছিল সেই সরকারটি আসলে অন্তর্বর্তীকালীন ছিল না, একটা পলিটিক্যাল কনসেনসাস থেকে তৈরি হয়েছিল, পরে সেটিকে রেটিফাই করে সংসদ। ঠিক এই মুহূর্তে আপনি আপনার খুব সংক্ষিপ্ত মূল্যায়ন চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্র পরিচালনা মূল্যায়ন। এরপরে আমি মূল ইয়েতে যাব যে কেন এটি জানতে চাইলাম। প্রথম বিষয় হচ্ছে শ্রীলঙ্কার সাথে আরেকটা পার্থক্য খুব গুরুত্বপূর্ণ, যে আমাদের ক্ষেত্রে আমরা ইন্টারিম গভর্নমেন্ট করলাম, শ্রীলঙ্কার ক্ষেত্রে রনিল বিক্রমাসিংহের নেতৃত্বে কিন্তু সরকার গঠিত হলো। পার্থক্যটা ছিল ওদের পার্লামেন্ট কিন্তু অক্ষত ছিল, এবং আমাদের পার্লামেন্টের যত সংসদ সদস্য আছে তারা যেমন পালিয়ে গেছে, তাদের কিন্তু ক্ষেত্রেই হয়নি। এবং রনিল বিক্রমাসিংহের একজনই ছিলেন পার্লামেন্টে, কিন্তু অন্য সবাই কিন্তু তার নেতৃত্বটাকে মেনে নিয়েছিলেন। আবার শ্রীলঙ্কার খুব পরিবর্তন না হলে আবার অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে কিন্তু শ্রীলঙ্কা খুব দ্রুতই তাদের উন্নয়নটা সাধন করছে, বিশেষ করে ইনফ্লেশন কন্ট্রোল করার ক্ষেত্রে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে তারা কিন্তু অনেক বেশি সফল হয়েছে। এবং ব্যবসায়ীরা কিন্তু কালেকটিভলি সমষ্টিগতভাবে কিন্তু তাদের যে ডেলি কমোডিটির মূল্য কিন্তু কমিয়েছে। এখন তার মানে হচ্ছে তাদের ব্যবসায়ী গোষ্ঠীর ওই জনদুর্ভোগ কমানোর একটা চেষ্টা তাদের পক্ষ থেকে আছে, কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা কিন্তু এই ধরনের প্রবণতাগুলো দেখছি না। আর শ্রীলঙ্কার সনাতনীভাবেই কিন্তু সামষ্টিক রাজনীতি কিংবা সমাজতান্ত্রিক রাজনীতি কিন্তু ঐতিহাসিকভাবে কিন্তু অনেক প্রভাবশালী, এবং যার ফলে সমষ্টিগত কল্যাণটা তাদের কিন্তু রাজনীতিতে অনেক বেশি গুরুত্ব পায়। আর আমাদের ক্ষেত্রে সেইটা কিন্তু সমষ্টিগত কল্যাণের চাইতে ব্যক্তিগত আকাঙ্ক্ষার চাহিদা এটা অনেক গুরুত্বপূর্ণ থাকে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে, যার ফলে দুটার কিন্তু আবার রাজনৈতিক সংস্কৃতিগত পার্থক্য আছে। এখন এই সরকারের যদি 2 মাস দেখি, আসলে গত 15 বছরে রাষ্ট্র ব্যবস্থা 2 মাস হবে আর কি, 2 দিন পর। হ্যাঁ, এই গত 15-16 বছরের যে রাষ্ট্র ব্যবস্থা, আসলে কোনো ব্যবস্থাই ছিল না। ব্যবস্থাটা ছিল শুধুমাত্র এক ব্যক্তি কেন্দ্রিক, এবং কোনো প্রতিষ্ঠানই কার্যকর ছিল না। এটা আমি সবসময় বলে আসছি, শুধু কার্যকর ছিল প্রধানমন্ত্রীর কার্যালয়। এখন যেহেতু ওই ব্যক্তিটি আর নেই, এখন কিন্তু খুব স্পষ্ট হয়ে আছে পুলিশ প্রশাসন থেকে শুরু করে আমাদের যে সিভিল প্রশাসন, আমাদের যে জুডিশিয়ারি, আমাদের যে ইলেকশন কমিশন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, সবগুলো এমনভাবে দুর্বৃত্তায়িত হয়েছিল এক ব্যক্তিকে ঘিরে, এবং অপরাজনৈতিক হয়ে উঠেছিল, যেটা এখন খুব স্পষ্ট। আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে এরকম খুব কম পাওয়া যাবে যে একটা দলের রাজনৈতিক যিনি নেতৃত্বে আছেন উনি দেশ ছেড়ে পালানোর সাথে সাথে দেখা গেল প্রতিষ্ঠানগুলোর প্রধান যারা আছেন তারাও কিন্তু পালাতে
বাধ্য হচ্ছেন, এমনকি জাতীয় মসজিদের খতিব, একেবারে জাতীয় মসজিদের খতিব সহ। তার মানে কি রকম অপরাজনৈতিক প্রাতিষ্ঠানিক রূপ পেলে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়, যার ফলে এই পরিস্থিতি সামলানো নতুন করে এবং অন্তর্বর্তী সরকারের জন্য খুব সহজ কাজ না, এটা খুবই কঠিন কাজ। তবে এটাও ঠিক, মানুষের আকাঙ্ক্ষা আকাশচুম্বী। এখন এই আকাশচুম্বী আকাঙ্ক্ষা পূরণ করার জন্য যেই দৃশ্যমান তৎপরতাটা আরও বেশি ত্বরান্বিত হওয়ার কথা ছিল, কিংবা প্রায়োরিটির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে আইন শৃঙ্খলা। এবং আমরা দেখেছি এই যে মব ভায়োলেন্সের মধ্য দিয়ে প্রায় পত্রিকা রিপোর্টে দেখছিলাম প্রায় 49 জন কিংবা এরকম সংখ্যক মানুষ হচ্ছে তাদেরকে পিটিয়ে হত্যা করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ঘটনাগুলো আমরা দেখেছি জাহাঙ্গীরনগর, রাজশাহী, ঢাকা। এবং এসব কেন হচ্ছে? কারণ আমাদের প্রশাসনিক কাঠামো ভেঙে পড়েছে, বিশেষ করে পুলিশ প্রশাসনের একেবারেই অস্তিত্ববিহীন হয়ে গেছে। কিন্তু এরকম পরিস্থিতিতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য যে ধরনের ইনোভেশন দরকার, যে ধরনের বিকল্প চিন্তা কিংবা আউট অফ দ্য বক্স গিয়ে সমস্যাগুলো সমাধান করা, কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য যে ধরনের কাঠামোগত পরিবর্তন দ্রুত আনা দরকার ছিল, সেই জায়গাগুলোতে হয়তোবা আমার কাছে মনে হচ্ছে যে গতিটা একটু ধীর গতি, এবং ওই গতিটাও আমাদের কাছে দৃশ্যমান না। এবং বিশেষ করে এই যে অস্ত্র, এই যে বৈধভাবে কিংবা অবৈধ অস্ত্র কিংবা বৈধ অস্ত্র অবৈধভাবে যে ব্যবহৃত হচ্ছে, এবং ইউটিউব ভিডিওগুলোতে দেখা যায় যে কীভাবে এই অস্ত্রগুলো ব্যবহৃত হচ্ছে। এবং তৃণমূল পর্যায়ে বিশেষ করে এই আগে যারা ক্ষমতায় ছিলেন তাদের যে তৃণমূলের নেতা, বিশেষ করে যুব লীগ, ছাত্রলীগ, তারপর স্বেচ্ছাসেবক লীগ, তারপর স্থানীয় যে ওয়ার্ড কাউন্সিলররা, একদম নাম ধরে সবার নিলেই বোঝা যাবে কার কাছে কোন ধরনের অস্ত্র ছিল এবং কী ধরনের অস্ত্র ব্যবহার করছে। এবং সেগুলা যত দ্রুত উদ্ধার করা যেত, কিংবা যারা এই অপরাধগুলো সংগঠিত হয়েছে যাদের দ্বারা, তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা, এই কাজটা যত দ্রুত করা উচিত ছিল সেটা করা যায়নি। প্লাস আহত এবং যারা নিহত হয়েছেন তাদের তালিকাটা তৈরি করতে অনেক সময় নিয়েছি আমরা। এবং আহতদের চিকিৎসা এখনও কিন্তু আমরা পত্রিকায় রিপোর্ট দেখছি, তারা চিকিৎসা নিয়ে, তার খরচ নিয়ে জর্জরিত, তার পরিবার হচ্ছে ভোগান্তির মধ্যে আছে। শ্রমিকরা প্রাণ দিল, রিক্সা চালকরা প্রাণ দিল, যারা রাস্তায় হয়তো পানি বিক্রি করতো তারা প্রাণ দিল। কিন্তু তাদের ক্ষেত্রে যেই ধরনের সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে স্বীকৃতি এবং পুনর্বাসনের ব্যবস্থা করা, এই জায়গাগুলো আরও স্পষ্ট, আরও দৃশ্যমান হওয়া দরকার ছিল। সেই জায়গাগুলোয় তো আমার কাছে মনে হচ্ছে যে ওই গতিটা আমরা দেখিনি। কিন্তু দিনের শেষে এটাও মানতে হবে যে পরিস্থিতির মধ্যে আমরা পড়েছি, এবং এক ব্যক্তির দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে রাষ্ট্রের যে পুরো ব্যবস্থাপনা, যে কোনো ব্যবস্থাপনাই ছিল না, ব্যক্তিকেন্দ্রিক হয়েছিল, সেটাকে স্ট্রিমলাইনিং করাটা খুবই চ্যালেঞ্জের। এবং সেই চ্যালেঞ্জের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন তো আমরা দেখছি। বিশেষ করে আমাদের 5টা কমিশন হয়েছে, সংস্কার কার্যক্রম শুরু হচ্ছে, 6টি কমিশন, প্রজ্ঞাপন হয়েছে 5টি কমিশন নিয়ে, গুম বিষয়ক যে কমিশন হয়েছে তারাও কাজ শুরু করেছে। তো কাজ শুরু হয়েছে, সবার জন্য ধৈর্য কাম্য, কিন্তু আমার কাছে মনে হয় আইন শৃঙ্খলার বিষয়টা হচ্ছে অন্যান্য ক্ষেত্রকে প্রভাবিত করে, এবং আইন শৃঙ্খলাকে এখন 1 নম্বর প্রায়োরিটিতে নিয়ে আসা। আমি এই আবারও আপনার বিষয়ের মধ্যেই যেতে চাই, সেটি হলো যুক্তরাষ্ট্রে জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়া ডক্টর ইউনূসের, এবং সেখানে যুক্তরাষ্ট্রের সঙ্গে, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির সঙ্গে এবং আরও বিশ্ব নেতাদের সঙ্গে ডক্টর ইউনূসের যেই আলোচনা, যেই অ্যাপিয়ারেন্স আমরা দেখলাম পুরো ঘটনার, এবং আমরা দেখলাম যে সাইড লাইনের যে বৈঠক, অনেকেই বলছেন বিরল বৈঠক, যে কখনোই যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি এ ধরনের বৈঠকে করেননি। তো সেই জায়গাতে তিনি ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করলেন, এবং এই যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, এবং একই সঙ্গে শেখ হাসিনা রয়েছেন ভারতে, তার যে অবস্থান 45 দিনের যে একটি সময় থাকে, সেই সময় পার হয়ে গেছে। এখন ভারতকে ঘোষণা দিতে হবে যে তারা কি অবস্থানে শেখ হাসিনার অবস্থান নিশ্চিত করেছেন, যেহেতু তার কোনো পাসপোর্ট নেই। এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা আসবো। আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি। দর্শক, আবারও ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আলোচনায় ফিরবো বিরতি থেকে ফিরে। জি, আবারও স্বাগত জানাচ্ছি দর্শক জেডএসআরএম ইনসাইড পলিটিক্স অনুষ্ঠানে। যে প্রশ্নটি করেছিলাম যে ডক্টর ইউনূস এবং জো বাইডেন
বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক, এবং একই সঙ্গে প্রশ্ন করেছি যে বাংলাদেশ ভারত সম্পর্ক, মাঝখানে শেখ হাসিনা। প্রথম বিষয় হচ্ছে যে বিশেষ করে ইভেন জেনারেল অ্যাসেম্বলিতে যাওয়ার পরে যেটা বিরতির আগে এসেছিল আলোচনায়, সেটা হচ্ছে যে সাইডলাইন মিটিং জো বাইডেন সহ অন্যান্য যে গ্লোবাল লিডার। একটা বড় বিষয় হচ্ছে যে প্রফেসর ইউনূস, যিনি আমাদের অন্তর্বর্তী সরকার প্রধান, ওনার তো একটা স্বাভাবিক সুবিধা আছে যে উনি নোবেল পুরস্কার বিজয়ী হিসেবে পৃথিবীতে এমনি খুব বিখ্যাত মানুষ, গ্রহণযোগ্য মানুষ, সবচেয়ে প্রোঅ্যাক্টিভ নোবেল বিজয়ী সে। তো খুব স্বাভাবিকভাবেই তার জন্য এই যোগাযোগ তৈরি করাটা খুব সহজ। এবং সেই ক্ষেত্রে আমি মনে করি ওনার এই সাইডলাইন ডিপ্লোমেসির মধ্যে দিয়ে ওনার পাবলিক ডিপ্লোমেসিটা খুবই সফল হচ্ছে। বিশেষ করে বাংলাদেশের ইকোনমিক রিকভারির জন্যে, সংস্কারের জন্য যেই ধরনের সমর্থন প্রয়োজন, সেই সমর্থন আদায়ের ক্ষেত্রে ওনার যে ব্যক্তি ইমেজ, সেটা এখানে অনেকখানি প্রভাব তৈরি করেছে আনডাউটেডলি। এবং সেই অর্থে আমি মনে করি ওনার এই পাবলিক ডিপ্লোমেসিটা সফল। এখন দিনের শেষে কি হবে এটা বোঝা যাবে যে এই চেষ্টাটা উনি করেছেন এই ধরনের পাবলিক ডিপ্লোমেসির মধ্যে দিয়ে, এই চেষ্টাটার কি ফল আমাদের বয়ে আনছে। বিশেষ করে আমাদের যে দাতা গোষ্ঠী আছে, কিংবা এই যে ওয়ার্ল্ড ব্যাংক, IMF সহ অন্যান্য যে অর্থ সংস্থান প্রতিষ্ঠান আছে আন্তর্জাতিক, তারা বাংলাদেশের এই নতুন প্রেক্ষাপটে কিভাবে সমর্থন দেয়, সামনের দিনগুলোয় আমরা নিশ্চিত হব। আরেকটা বিষয় হচ্ছে যখন আসলে আমরা বাংলাদেশকে ঘিরে, যদি আমি এটাকে ট্রায়াঙ্গুলার রিলেশনশিপ হিসেবে যদি বিবেচনা করি, একদিকে যুক্তরাষ্ট্র, একদিকে চীন, একদিকে ইন্ডিয়া। এখন গুরুত্বপূর্ণ হচ্ছে দক্ষিণ এশিয়ার, বিশেষ করে এই ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে, অন্যদিকে চীনের ক্ষেত্রে হচ্ছে ম্যারিটাইম সিল্ক রোডের যে আইডিয়াটা, এবং ওটাকে ঘিরে কিন্তু দক্ষিণ এশিয়ার মধ্যে এক ধরনের মেরুকরণ আছে, যেই মেরুকরণে কিন্তু যুক্তরাষ্ট্র এবং ভারতের অবস্থান একই দিকে। কেননা ওদের কমন, যদি আমরা কোট আনকোট এনিমি মনে করি কিংবা প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র, সেটা হচ্ছে চীন। সেই দিক থেকে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে কিন্তু অ্যালাই ইন্ডিয়া যুক্তরাষ্ট্রের। আবার গ্লোবাল পলিটিক্সের ক্ষেত্রে কিন্তু আমরা ভিন্নতা দেখি। যেহেতু গ্রেট পাওয়ার হওয়ার একটা অ্যাসপিরেশন আছে ভারতের, সেখানে কিন্তু গ্লোবাল পলিটিক্সে কিন্তু সে প্রতিদ্বন্দ্বিতা করছে যুক্তরাষ্ট্রের সাথে, এবং অনেক ক্ষেত্রে আবার সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে চীন এবং রাশিয়ার সাথে তার মেরুকরণ। সো এটাকে শুধুমাত্র একটা লেন্স দিয়ে দেখলে হবে না, দক্ষিণ এশিয়ার লেন্স দিয়ে যদি দেখি এটা একরকম, আবার যদি বিশ্ব রাজনীতির লেন্স দিয়ে দেখি তাহলে ভারত চীনের সম্পর্ক কিন্তু আরেক রকম। যার ফলে আন্তর্জাতিক সম্পর্ক শুধুমাত্র একটা লেন্স দিয়ে না দেখে বহুমাত্রিক লেন্স দেখে বোঝা খুব জরুরি। এখন বাংলাদেশের জন্য কিন্তু একটা সুবিধাও তৈরি হচ্ছে এই নতুন পরিবর্তনের মধ্যে দিয়ে। বাংলাদেশ বরং এই দুই যে পোল, এর একটা ব্রিজিং এর কাজটা, কিংবা এই দুই পোলের মধ্যে একটা কি বলে এটাকে, তাদের যে অবিশ্বাস কিংবা অনাস্থা, সেইটা কাটানোর ক্ষেত্রে বাংলাদেশের ডিপ্লোমেসি এখানে ফলপ্রসূ হতে পারে এবং আস্থা তৈরিতে সাহায্য করতে পারে। এখন এটা আমরা কেমন ভাবে করব, এটা নির্ভর করবে আমার কূটনৈতিক পেশাদারিত্বের উপর। এটাই এখন বর্তমান লক্ষ্য। দর্শক, কথা বলছিলাম অধ্যাপক ডক্টর তানজিমউদ্দিন খান। তিনি কিন্তু এই অভ্যুত্থানে গুরুত্বপূর্ণভাবে একটি ভূমিকায় ছিলেন, এবং আমরা দেখেছি যে সেই অভ্যুত্থানের মাধ্যমে কিন্তু বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, এবং আরেকবার বাংলাদেশের সামনে গণতন্ত্রকে ফিরিয়ে আনার একটি দারুণ সুযোগ সৃষ্টি হয়েছে। দর্শক, থাকবেন আমাদের সঙ্গে। আগামীকাল আবারও ফিরে আসবে একই সময়ে জেডএসআরএম ইনসাইড পলিটিক্স অনুষ্ঠান সামনে নিয়ে।